আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব শ্বেত রক্তকণিকা নিয়ে। চলো শুরু করি। দেখো, শ্বেত রক্তকণিকা আমরা অনেক আগে থেকে জানি যে রক্তে তিন ধরনের রক্তকণিকা পাওয়া যায়। এখানে একটা ছবি দেখাইতেছি আমি, দেখো। এখানে আমরা রক্তে তিন ধরনের রক্তকণিকা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর এই যে ছোট অনিয়তাকার আকৃতির যে কণিকাটা দেখতে পাইতেছে এটা হচ্ছে অনুচক্রিকা। তো আমরা গত ক্লাসে হইতেছে শ্বেত লোহিত রক্তকণিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এই যে আমাদের শ্বেত রক্তকণিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, শ্বেত রক্তকণিকা আমরা যেমন প্রথমেই এর আকৃতিটা একটু আলোচনা করি। আকৃতি, ঠিক আছে। শ্বেত রক্তকণিকার আকৃতি আমরা যেমন লোহিত রক্তকণিকার একটা নির্দিষ্ট আকৃতি পাইছিলাম, কি গোলাকার চাকতির মতো দেখতে, এবং হইতেছে তোমার দ্বিঅবতল। তো শ্বেত রক্তকণিকার আকৃতি হইতেছে তোমার অনিয়তাকার, এর আকৃতি তোমার অনিয়তাকার। তো অনিয়তাকার বলতে তোমরা কি বোঝো এটা একটু যদি বুঝাই বলি। অনিয়তাকার, তো অনিয়তাকার মানে হইতেছে নির্দিষ্ট আকার আকৃতি মোটামুটি নেই বললেই চলে, এমন কিছুকে আমরা অনিয়তাকার আকৃতি বলি। মানে আকৃতিটা চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। বিভিন্ন ক্ষেত্রে আকৃতি চেঞ্জ হয়, সো এটা কে আমরা বলি অনিয়তাকার। আচ্ছা, তো শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা দেখি যে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা অবশ্যই নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত। লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস ছিল না। মানে আমাদের আরবিসি যেটা ছিল, আরবিসি, এর কিন্তু কোনো নিউক্লিয়াস ছিল না। নিউক্লিয়াস, সরি, নিউক্লিয়াস আরবিসিতে কিন্তু নেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য, এটা সবসময় তোমরা মনে রাখবা। এবং এটা কিন্তু এমসিকিউতে তোমাদের যে বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ গুলো আসে সেখানে কিন্তু এই তথ্যটা লাগে, যে আরবিসিতে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই, আরবিসিতে কোনো নিউক্লিয়াস নেই। কিন্তু আমাদের হোয়াইট বিসি যেটা আমাদের হইতেছে, যেটা শ্বেত রক্তকণিকা, সেখানে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। এবং এর আকৃতি হচ্ছে অনিয়তাকার। এখন আমরা সংখ্যা জেনে নিই। সংখ্যা, তো আমাদের রক্তের প্রত্যেক মিলিমিটার কিউব রক্তের মধ্যে আমাদের প্রায় 2 থেকে 15,000 তোমার শ্বেত রক্তকণিকা থাকে। 2 থেকে 15,000 প্রত্যেক মিলিমিটার কিউব রক্তে। তো এই তথ্যটাও খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা মনে রাখবা। আচ্ছা, এখন শ্বেত রক্তকণিকার প্রকারভেদটা আমরা একটু পড়ব। প্রকারভেদ, আচ্ছা, আমি গত ক্লাসেও বলছিলাম যে শ্বেত রক্তকণিকা আমরা মোট পাই 5 ধরনের। তবে এই 5 ধরনের শ্বেত রক্তকণিকাকে মেনলি দুইটা প্রকারে বিভক্ত করা হয়। তাহলে শ্বেত রক্তকণিকা মেনলি দুই প্রকার। একটা হইতেছে দানাদার, একটা হইতেছে অদানাদার। তো দানাদার এবং অদানাদার বলতে আসলে কি বোঝায়? যেসব শ্বেত রক্তকণিকা তোমার সাইটোপ্লাজমের মধ্যে কিছু দানা থাকে, দানা জাতীয় বস্তু থাকে, সেগুলোকে আমরা দানাদার শ্বেত রক্তকণিকা বলবো। এবং যাদের সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না তাদেরকে আমরা অদানাদার বলবো। তো দানাদারের মধ্যে আবার হইতেছে আছে তোমার 3 ধরনের শ্বেত রক্তকণিকা। নামগুলা প্রত্যেকটারই মনে রাখবা। প্রথমে হইতেছে তোমার নিউট্রোফিল, তারপরে আছে বেসোফিল, তারপরে আছে হইতেছে ইওসিনোফিল, ইওসিনোফিল, ঠিক আছে। তো কিভাবে মনে রাখবা? দেখো, তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসবে এরকম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ধরনের কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা। তো কিভাবে মনে রাখবা? প্যাচ লাগার দরকার নেই। দেখো, যাদের নামের শেষে ফিল থাকবে তারা মনে রাখবা যে তারা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। চলো তাহলে এবার অদানাদার দুইটা যে শ্বেত রক্তকণিকা আছে তাদের সাথে একটু পরিচিত হই। তো অদানাদারের মধ্যে প্রথমে আছে হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মোনোসাইট। তো যাদের নামের শেষে দেখো সাইট আছে তারা হইতেছে তোমার অদানাদার, আর যাদের নামের শেষে ফিল আছে তারা মনে রাখবা যে দানাদার। এভাবেই তোমাদের এমসিকিউটা আসে যে হইতেছে নিচের কোনটি অদানাদার কিংবা দানাদার শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টেও আসে এবং তোমাদের এইচএসসি তেও আসে। তাহলে আমরা প্রকারভেদ পাইলাম হইতেছে মেনলি 5 প্রকার। এখন এই প্রত্যেকটা প্রকারভেদ নিয়ে আমাদের একটু আলোচনা করা লাগবে। তো
তো চলো আমি একটা ছবি দেখাই আগে, হ্যাঁ, তোমাদের আগে একটা ছবি দেখাই। এই যে আমাদের সেই 5 ধরনের শ্বেত রক্তকণিকা, এখানে তোমরা 5 ধরনের শ্বেত রক্তকণিকা দেখতে পাইতেছো। তো দেখো, এরা হচ্ছে নিউট্রোফিল, এটা এটা ইওসিনোফিল, এটা বেসোফিল, আর এর পাশে লিম্ফোসাইট এবং মোনোসাইট আছে। তো এই 5 ধরনের শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা করার আগে আমাদের একটা বিশেষ তথ্য তোমাদের জানাই রাখতে হবে, নাহলে তোমরা বুঝবা না জিনিসটা। দেখো এখানে আমি একটা হইতেছে সলিউশন বা দ্রবণ তোমাদেরকে দেখাইতেছি। তোমরা এই যে স্ক্রিনে যে দ্রবণটা দেখতে পাইতেছো, বোতলের মধ্যে যে দ্রবণ আছে, এটাকে আমরা বলি লিশম্যান সলিউশন। লিশম্যান সলিউশন, এটা একটা দ্রবণ। এটা আসলে কি কাজে ব্যবহার করা হয় এটা তোমাদের একটু বলি। দেখো আমরা রক্তকণিকাগুলোকে যখন মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই, তখন আসলে তুমি কোনো রক্তের স্যাম্পল যদি তুমি মাইক্রোস্কোপের নিচে দাও, সেখানে কিন্তু তুমি মাইক্রোস্কোপ দিয়ে রক্তকণিকা দেখতে পাবে না। আবার তুমি যদি ভাইরাস ব্যাকটেরিয়াও যদি দেখতে চাও, তাও কিন্তু তুমি জাস্ট ভাইরাস ব্যাকটেরিয়াকে তুমি স্লাইডের উপরে নিয়ে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখতে পারবে না। তো কিভাবে দেখা লাগবে? নর্মালি আমরা মাইক্রোস্কোপের নিচে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা এই যে রক্তের কোষগুলো বা কণিকাগুলো দেখতে চাই, তাহলে আমাদের হইতেছে কিছু রঞ্জক পদার্থ ব্যবহার করা লাগে, যেগুলোকে আমরা স্টেইন বলি, স্টেইন ইংরেজিতে বলি স্টেইন, ঠিক আছে? তো কিছু রঞ্জক পদার্থ বা স্টেইন ব্যবহার করা লাগে। স্টেইনগুলো হইতেছে আমরা ওই স্যাম্পলের ওপরে, মানে ভাইরাস বা ব্যাকটেরিয়া স্যাম্পলের উপরে স্টেইন বা রং দিলে সেটা হইতেছে ওই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে রঞ্জিত করে দেয়। তো তখন আমরা হইতেছে মাইক্রোস্কোপের নিচে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াকে দেখতে পাই। এছাড়া একই কথা আমার হইতেছে রক্তকণিকাগুলোর ক্ষেত্রেও সত্য। রক্তকণিকাকে যদি আমি হইতেছে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে চাই, তবে এই লিশম্যান সলিউশন অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে ওই রক্তকণিকাগুলোর উপরে। তারপরে আমরা হইতেছে মাইক্রোস্কোপের নিচে দেখলে তখন আমরা রক্তকণিকাগুলোকে দেখতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের মাইক্রোস্কোপের নিচে রক্তকণিকাকে দেখার জন্য কি সলিউশন ব্যবহার করা হয়? লিশম্যান সলিউশন, ঠিক আছে? নামটা মাথায় রাখো, লিশম্যান সলিউশন, ঠিক আছে? আচ্ছা, এখন লিশম্যান সলিউশনের মধ্যে উপাদান কি কি থাকে? উপাদান থাকে মেনলি 2টা উপাদান থাকে, ঠিক আছে? লিশম্যান সলিউশনের মধ্যে মেনলি 2টা উপাদান থাকে। এই উপাদানগুলোর নাম বা লিশম্যান দ্রবণ নিয়ে এত তথ্য তোমাদের বইয়ে লেখা নেই। তারপরেও তোমাদেরকে যাতে তোমাদের বেসিক থেকে বুঝাইতে পারি, মানে একবার ভালোভাবে যাতে আমি বুঝাইতে পারি, তার কারণে আমি কিছু এক্সট্রা তথ্য দিতেছি। এখানে কিছু মনে রাখা লাগবে না, শুধুমাত্র রঞ্জক পদার্থের নাম লিশম্যান রঞ্জক পদার্থ বা লিশম্যান দ্রবণ, এটা মনে রাখলে চলবে, ঠিক আছে? এখন যেগুলো বলবো এগুলো জাস্ট তোমার বোঝার জন্য এক্সট্রা তথ্য। তো লিশম্যান সলিউশনের মধ্যে তোমার 2 ধরনের রং থাকে। এটা অ্যাজ এ হোল একটা তো রং বুঝতেই পারতো বা স্টেন বুঝতেই পারতেছো, কিন্তু এর ভিতরেও 2টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে মিথিলিন ব্লু, মিথিলিন ব্লু, আরেকটা হইতেছে তোমার ইওসিন। এই 2টা রঞ্জক পদার্থ একসাথে যুক্ত হয়ে এই লিশম্যান রঞ্জক পদার্থ বা লিশম্যান সলিউশনটা তৈরি হয়েছে। এখন তোমার এই মিথিলিন ব্লু, যেটা মিথিলিন ব্লু হইতেছে তোমার একটা ক্ষারীয় রঞ্জক পদার্থ, ক্ষারীয় রঞ্জক পদার্থ। ইওসিন যেটা, এটা হচ্ছে তোমার অ্যাসিডিক রঞ্জক পদার্থ। আচ্ছা, এখন যখন আমি এই লিশম্যান সলিউশনটাকে কোনো একটা ব্লাডের স্যাম্পলের সাথে মিশাবো, মানে রক্তকণিকাগুলোকে এই লিশম্যান রঞ্জক দিয়ে মানে রঞ্জিত করব, তখন শ্বেত রক্তকণিকার কিছু কণিকা হইতেছে এই লিশম্যান রঞ্জকের ইওসিন নামক রঞ্জকটা গ্রহণ করে। আর কিছু রক্তকণিকা আছে, কিছু শ্বেত রক্তকণিকা আছে যারা হইতেছে তোমার এই মিথিলিন ব্লু নামক রঞ্জক পদার্থটা বেশি গ্রহণ করে। আর কিছু শ্বেত রক্তকণিকা আছে যারা হইতেছে এই 2টার কোনোটাই গ্রহণ করে না, ঠিক আছে? তাহলে দেখো, তোমার এই যে ইওসিনোফিল নামক যে শ্বেত রক্তকণিকা ছিল, আমার ইওসিনোফিল নামক যে শ্বেত রক্তকণিকা, নামের সাথে তুমি বুঝতে পারতেছো যে ইওসিনোফিল, ফিল মানে হইতেছে আসক্তি। তাহলে ইওসিনের প্রতি আসক্তি যেই শ্বেত রক্তকণিকা রাখছে, তাকে আমি বলি ইওসিনোফিল। তাহলে তুমি বুঝতেই পারতেছো, যখন আমি লিশম্যান সলিউশন দিয়ে কোনো একটা ব্লাডের স্যাম্পলকে রঞ্জিত করব, তখন ওই ব্লাড স্যাম্পলের মধ্যে যে শ্বেত রক্তকণিকাগুলো ইওসিন নামক রঞ্জকে বেশি রঞ্জিত হবে, সেগুলো হইতেছে আমাদের এই যে ইওসিনোফিলগুলো। আচ্ছা, আর যেই সব শ্বেত রক্তকণিকাগুলো এই যে মিথিলিন ব্লু বেশি গ্রহণ করে, তাদেরকে বলা হয় এই যে বেসোফিল, ঠিক আছে? বেসোফিল, বেসোফিল শব্দটা এসছে বেস থেকে,
এই বেজ থেকে, বেজ মানে হইতেছে ক্ষার, আর ফিল মানে তো বুঝতেই পারতেছো আসক্ত, তাহলে ক্ষারের প্রতি আসক্তি যার বেশি সে হইতেছে এই যে আমার বেসোফিল। আচ্ছা, আর যারা হইতেছে তোমার নিউট্রোফিল, এরা আসলে ইওসিনের প্রতিও আসক্তি খুব বেশি দেখায় না, আবার বেসো মানে মিথিলিন গ্রুর প্রতিও আসক্তি দেখায় না, যার কারণে এরা নিউট্রাল, নিউট্রাল থেকে আসছে নিউট্রোফিল। ঠিক আছে, আচ্ছা এখন কথা হইতেছে, যখন আমি লিশম্যান রঞ্জক দিয়ে রঞ্জিত করি তখন আসলে এই শ্বেত রক্তকণিকাগুলো কেমন দেখায়। আসল ছবি যদি আমি দেখাই, যেটা আমাদের ল্যাবরেটরিতে আমরা দেখি, দেখো এই ছবিটা হইতেছে আমাদের ল্যাবরেটরির মাইক্রোস্কোপের নিচ থেকে পাওয়া ছবি। লিশম্যান রঞ্জক দিয়ে রঞ্জিত করলে মোটামুটি এই যে শ্বেত রক্তকণিকাগুলো এরকম দেখায়। তো যে আমি বলছিলাম যে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল এরা সবাই হতেছে দানাদার শ্বেত রক্তকণিকা। তো দানাদার শ্বেত রক্তকণিকা কেন, এটা তো তুমি বুঝতেই পারতেছো। দেখো ইওসিনোফিলের এই যে সাইটোপ্লাজমের মধ্যে এই যে অনেক দানা আছে, বেসোফিলের মধ্যে এই যে অনেক দানা দেখতে পাইতেছো, নিউট্রোফিলের সাইটোপ্লাজমে অনেক দানা আছে। তো এই দানাগুলোই মেনলি হইতেছে এই লিশম্যান রঞ্জকের রঞ্জকগুলো গ্রহণ করে। তো ইওসিনোফিল হইতেছে তোমার এই যে ইওসিন নামক রঞ্জক পদার্থ গ্রহণ করে এর দানাগুলো। তো ইওসিন ছিল হইতেছে তোমার অ্যাসিডিক টাইপের হইতেছে রঞ্জক পদার্থ। তো অ্যাসিডিক টাইপের রঞ্জক পদার্থের রং হইতেছে তোমার মেনলি পিঙ্ক কালারের হয়। ঠিক আছে, যারা এই ইওসিনকে গ্রহণ করে, যারা ইওসিনকে গ্রহণ করে, ইওসিন নামক এই অ্যাসিডিক রঞ্জক যারা গ্রহণ করে, তাদের কালার হয়ে যায় হইতেছে পিঙ্ক। আর যারা হইতেছে এই ক্ষারীয় মিথিলিন ব্লুকে হইতেছে গ্রহণ করে, তাদের কালারটা হয়ে যায় হইতেছে তোমার ভায়োলেট। ঠিক আছে, মানে ডার্ক ভায়োলেট, যেটা খুবই হইতেছে বেগুনি টাইপ হয় আর কি। তো দেখো বেসোফিল আমি বলছিলাম গ্রহণ করে মিথিলিন ব্লুকে, তাহলে এর দানাগুলো হইতেছে লিশম্যান রঞ্জকে রঞ্জিত করার পরে হইতেছে কি কালারের হবে, এই যে ভায়োলেট কালারের হবে বা বেগুনি কালারের হবে। তো মাইক্রোস্কোপের নিচে দেখো এই যে একটা শ্বেত রক্তকণিকা দেখতে পাইতেছি, এই শ্বেত রক্তকণিকা দেখো অনেক বেশি বেগুনি কালার, অনেক ভায়োলেট কালারের দানা দেখা যাইতেছে। ঠিক আছে, অনেক ভায়োলেট কালারের দানা দেখা যাইতেছে। তো এটা আমরা বুঝতে পারতেছি এটা বেসোফিল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এইখানে একটা তুমি দেখতে পাইতেছো একটা শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার যে দানাগুলো এগুলো মোটামুটি হইতেছে তোমার পিঙ্ক কালারের। সো এটা আমি বুঝতে পারতেছি যে এটা অবশ্যই ইওসিনোফিল। ঠিক আছে, সো এই লিশম্যান রঞ্জক নিয়ে তোমাদের বেসিক কিছু ধারণা আমি দিয়ে রাখলাম। এগুলো এত বেশি ডিটেলসে তুমি বইয়ে পাবা না, আর তোমাদের বোঝার জন্য আমি এত কিছু আলোচনা করলাম। এখন তোমাদের যেগুলো জানা লাগবে, যেগুলো তোমাদের বই আছে সেইগুলো আলোচনা করব। দেখো আমাদের প্রথম আলোচনা করবো এই যে নিউট্রোফিলকে নিয়ে। হ্যাঁ, নিউট্রোফিলকে নিয়ে। নিউট্রোফিল, আচ্ছা নিউট্রোফিল এটা হইতেছে একটা দানাদার শ্বেত রক্তকণিকা, এবং যার নিউক্লিয়াসটা হইতেছে তোমার কয়েক খণ্ডে খণ্ডিত থাকে, কয়েক খণ্ডে খণ্ডিত থাকে এর নিউক্লিয়াসটা। কয়টা খণ্ড থাকে, নর্মালি হইতেছে 2 থেকে 5টা খণ্ড থাকে, 2 থেকে 5টা খণ্ড থাকে এর নিউক্লিয়াসে। ঠিক আছে, দেখো তুমি ছবিটার দিকে একটু খেয়াল করো যদি, দেখো এই যে দেখো নিউট্রোফিলের অনেক কটা খণ্ড দেখতে পাইতেছি। কয়টা থাকে, 2 থেকে 5টা থাকতে পারে খণ্ড নিউক্লিয়াসে। আচ্ছা, এর হইতেছে সাইটোপ্লাজমটা কোনো রঞ্জকেই রঞ্জিত হয় না, মানে আমাদের লিশম্যান রঞ্জক পদার্থের মধ্যে 2টা রঞ্জক ছিল, একটা হচ্ছে ইওসিন, একটা মিথিলিন ব্লু। কোনো রঞ্জক পদার্থই নিউট্রোফিল গ্রহণ করে না, তাই এর নাম নিউট্রোফিল। ঠিক আছে, তাহলে হইতেছে কোনো রঞ্জকেই রঞ্জিত হয় না। আচ্ছা, এখন নিউট্রোফিলের কাজ কি, নিউট্রোফিলের কাজ কি? অ্যাজ এ হোল আমরা ছোটবেলা থেকে জানি যে শ্বেত রক্তকণিকার অ্যাজ এ হোল কাজ হইতেছে জীবাণু ধ্বংস করা। ঠিক আছে না, শ্বেত শ্বেত রক্তকণিকার অ্যাজ এ হোল কাজ হইতেছে জীবাণু ধ্বংস করা। কিন্তু এখন তোমাদের এইচএসসি লেভেলে যেহেতু উঠছো, তো এখন তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা শ্বেত রক্তকণিকার কাজ জানা লাগবে। তো এতদিন তোমরা যেটা জানতা যে হইতেছে শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, এবং কি প্রক্রিয়ায় ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস নামক প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। মানে ফ্যাগোসাইটোসিস যে প্রক্রিয়াটা, এইটা কোন শ্বেত রক্তকণিকা করে যদি জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিলের মেন কাজ হইতেছে তোমার ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস নামক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে সে জীবাণুকে খেয়ে ফেলে, মানে জীবাণুকে ধ্বংস করে। আচ্ছা, তাহলে নিউট্রোফিলের আমাদের এখান থেকে নিউট্রোফিল থেকে যেসব তথ্যগুলো মনে রাখা লাগবে,
যেগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে লিখে ফেলছি। তো দেখো নিউক্লিয়াস কয়টা খণ্ড থাকে, 2 থেকে 5টা খণ্ড থাকে, কোনো রঞ্জকে রঞ্জিত হয় না, তাই নিউট্রোফিল। আর এদের কাজ হইতেছে তোমার কি, ফ্যাগোসাইটোসিস। এই কাজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শ্বেত রক্তকণিকার কাজ তোমার অ্যাডমিশন টেস্টের এমসিকিউ এবং এইচএসসির এমসিকিউ। তো এগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি চলো ইওসিনোফিল। আচ্ছা, ইওসিনোফিল। তো ইওসিনোফিল গুলো হইতেছে লিশম্যান রজকের ইওসিন নামক রঞ্জক পদার্থ বেশি গ্রহণ করে, যার কারণে এরা হইতেছে এদের সাইটোপ্লাজমে তুমি সাইটোপ্লাজমে যে দানাগুলো থাকে, এই দানাগুলো হইতেছে তোমার পিঙ্ক কালারের হয়। পিঙ্ক কালারের হয় কিংবা অরেঞ্জ কালারেরও হইতে পারে, ঠিক আছে। পিঙ্ক কিংবা অরেঞ্জ কালারের দানাদার সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, তারপরে কি জানা লাগবে এখান থেকে? দেখো ইওসিনোফিলের নিউক্লিয়াস, যেটা ইওসিনোফিলের নিউক্লিয়াসটার দিকে যদি একটু তাকাও, এটাও কিন্তু হইতেছে দেখো 2টা খণ্ড দেখা যাইতেছে। দেখো এই একটা খণ্ড, এই একটা খণ্ড। তাই আমরা তাহলে কি বুঝলাম, ইওসিনোফিল নামক যে শ্বেত রক্তকণিকা, এটার হইতেছে নিউক্লিয়াস 2টা খণ্ডে বিভক্ত থাকে। তাহলে নিউক্লিয়াস 2 খণ্ড বিশিষ্ট। আচ্ছা, নিউক্লিয়াসে 2টা খণ্ড থাকে। এবার হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইওসিনোফিলের কাজ কি। ঠিক আছে, কাজ। ইওসিনোফিল যে শ্বেত রক্তকণিকা, এটা আমাদের রক্তে যদি কোনো কৃমির লার্ভা যদি প্রবেশ করে, বা আমাদের কোনো টিস্যুতে বা আমাদের দেহে যদি কোনো কৃমির লার্ভা প্রবেশ করে, কৃমির লার্ভাকে ধ্বংস করে। ঠিক আছে, কৃমির লার্ভাকে ধ্বংস করে। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। কৃমির লার্ভা ধ্বংস করে। আচ্ছা, এছাড়া আরো একটা কাজ করে। তোমাদের অনেকের হইতেছে নির্দিষ্ট কিছু খাবার খাইলে অ্যালার্জি হয়, তোমরা বলো যে অ্যালার্জি হয়েছে, হাঁচি কাশি শুরু হয়। তো এই অ্যালার্জি যে জিনিসটা, আমাদের যখন অ্যালার্জি হয় তখন এই অ্যালার্জির বিরুদ্ধে যে শ্বেত রক্তকণিকা কাজ করে, সেটা হচ্ছে আমাদের ইওসিনোফিল। তাহলে কি, 2টা কাজ, একটা হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করা, আর একটা হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করা। আচ্ছা, তো এই 2টা কাজ তোমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখবা, এটা তোমাদের সব জায়গাতে এমসিকিউতে আসবে। আচ্ছা, এখন হইতেছে বেসোফিল। বেসোফিল, বেসোফিলের হইতেছে ছবিটার দিকে যদি প্রথমে তাকাও, দেখো বেসোফিলের হইতেছে সাইটোপ্লাজমে অনেক দানা থাকে, যেহেতু এটা একটা দানাদার শ্বেত রক্তকণিকা। এবং এই দানাগুলো কি কালারের, যেহেতু হইতেছে লিশম্যান দ্রবণের মিথিলিন ব্লু নামক মানে ক্ষারীয় কালারটা যেহেতু এ গ্রহণ করে, সেহেতু এ হইতেছে ওই যে তোমার ভায়োলেট কালারের হইতেছে দানা থাকে, মানে হইতেছে বেগুনি, বেগুনি দানা যুক্ত সাইটোপ্লাজম থাকে এর। বেগুনি দানাযুক্ত সাইটোপ্লাজম থাকে। এর নিউক্লিয়াসটা তোমার হইতেছে খণ্ডিত থাকতে পারে, আবার খণ্ডিত নাও থাকতে পারে। ঠিক আছে, খণ্ডিত থাকতে পারে, নাও থাকতে পারে। তার নিউক্লিয়াসটা 2 রকমই হইতে পারে, খণ্ডিতও হইতে পারে আবার না খণ্ডিতও হইতে পারে। এক নিউক্লিয়াস অখণ্ডিত কিংবা খণ্ডিত, দুইভাবেই হইতে পারে। আচ্ছা, এখন এর কাজটা হইতেছে ইম্পর্টেন্ট। আমাদের বেসোফিল 2 ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, একটা হইতেছে তোমার হেপারিন, আর একটা হইতেছে হিস্টামিন। আচ্ছা, একটা হচ্ছে হেপারিন, একটা হচ্ছে হিস্টামিন। এই 2টা রাসায়নিক পদার্থ সে ক্ষরণ করতেছে। আচ্ছা, এখন এই হেপারিনের কাজ যেটা, হেপারিন নামক রাসায়নিক পদার্থটার কাজটা একটু মনে রাখবা, ঠিক আছে। হেপারিনের কাজটা একটু মনে রাখবা। দেখো, যখন আমাদের কোনো জায়গায় কেটে যায়, হাতে পায়ে কোনো জায়গায় যদি কেটে যায়, তাহলে রক্তক্ষরণ শুরু হয়। তো রক্তক্ষরণটা হইতেছে একসময় দেখবা রক্ত জমাট বেঁধে আর রক্ত বের হইতেছে না। কি, তার মানে আমরা বুঝতে পারলাম যখন আমাদের হইতেছে কোনো জায়গায় কেটে যায় বা কোনো হইতেছে শিরা বা ছোটখাটো কোনো কৈশিক জালিকা বা শিরা যদি কেটে যায়, তাহলে সেটা ওখানে রক্ত জমাট বাঁধে। কিন্তু যখন রক্ত হইতেছে নর্মাল পরিস্থিতিতে আমাদের শিরা উপশিরার মধ্যে বা ধমনী বা শিরার মধ্যে রক্ত কিন্তু জমাট বাঁধে না। ঠিক আছে, দেহের বাইরে আসলে জমাট বেঁধে যাইতেছে, কিন্তু দেহের ভিতরে মানে শিরা উপশিরার মধ্যে যখন থাকতেছে তখন কিন্তু রক্ত জমাট বাঁধতেছে না। তো এই জমাট বাধাটাকে প্রতিরোধ করতেছে যে পদার্থটা, সেটার নাম হচ্ছে হেপারিন। সো হেপারিন কি করে, রক্ত
জমাট বাঁধা প্রতিরোধ করে, ঠিক আছে। এবং এই হেপারিন কে নিঃসরণ করতেছে, এই হেপারিন নিঃসরণ করতেছে হইতেছে আমাদের বেসোফিল। আচ্ছা, তাহলে আমরা হইতেছে দানাদার যে শ্বেত রক্তকণিকা গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা শেষ। এখন আমরা অদানাদারের মধ্যে আসি। অদানাদার শ্বেত রক্তকণিকা কি কি ছিল? মোনোসাইট ছিল প্রথমটা। তাহলে মোনোসাইট নিয়ে প্রথমে আলোচনা করি। মোনোসাইট, আচ্ছা মোনোসাইটের ছবিটা যদি একটু তাকাই, দেখো এটা ছিল হইতেছে আমাদের মোনোসাইট। তো মোনোসাইটের হইতেছে কোষটা অনেক বড় হয়, দেখতে পাইতেছো একটা বড় সড়ো কোষ। তো এই কোষের মধ্যে যে কোনো দানা থাকে না, সাইটোপ্লাজমে কোনো দানা নাই যেমন আগের গুলাতে ছিল। আর এর যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা হইতেছে দেখো আমাদের দেহে কিডনি আছে না, আমাদের একটা অঙ্গের নাম হচ্ছে কিডনি বা বৃক্ক, এই বৃক্কের মতো দেখতে, বুঝছো? আমাদের মোনোসাইটের যে নিউক্লিয়াসটা এটা হচ্ছে আমাদের কিডনির মতো দেখতে। তো এই নিউক্লিয়াসের আকৃতিটা বারবার এমসিকিউতে আসে, সব জায়গাতে এমসিকিউতে এই মোনোসাইটের নিউক্লিয়াসের আকৃতিটা জানতে চাই। তো এটা হচ্ছে তোমার কিডনি আকৃতি, ঠিক আছে। এছাড়াও আরো একটা নাম গাজী আজমল স্যারের বইয়ে দেওয়া আছে, শুধু কিডনি আকৃতি না, আরো একটা নাম বলা আছে নিউক্লিয়াসের হইতেছে আকৃতিটা অশ্বক্ষুর আকৃতির বলা হয়েছে, মানে ঘোড়ার খুরের মতো দেখতেও বলা হয়ে থাকে। তাহলে মনোসাইটের নিউক্লিয়াস এটা হচ্ছে তোমার বৃক্কাকার বা কিডনির মতো অথবা অশ্বক্ষুর আকৃতির, অশ্বক্ষুরাকৃতির। আচ্ছা, সো এই তথ্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াসটা কি কিরকম দেখতে। এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি কিংবা বৃক্কাকার। আচ্ছা, এখন তারপরে মনোসাইটের কাজ, যেটা এই কাজটাও ইম্পর্টেন্ট। কাজ কি? এও নিউট্রোফিলের মতো ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে জীবাণু ধ্বংস করে, জীবাণুকে ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে জীবাণু ভক্ষণ। তো এও নিউট্রোফিলের মতো জীবাণু ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, তাহলে এই কাজটা মনে রাখবা যে ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা, লাস্ট যে আমাদের শ্বেত রক্তকণিকা বাকি থাকলো সেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট, তো লিম্ফোসাইট এর নিউক্লিয়াস যেটা, লিম্ফোসাইটের নিউক্লিয়াস এটা অনেক বড় একটা নিউক্লিয়াস থাকে। এর নিউক্লিয়াসটা বড়, ঠিক আছে, এর নিউক্লিয়াসটা অনেক বড়, তুলনামূলক অনেক বড় একটা নিউক্লিয়াস থাকে, গোলাকার নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এর নিউক্লিয়াসের কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও বলে রাখি যে খুব বড় একটা গোলাকার নিউক্লিয়াস থাকে। আচ্ছা, তো ছবিটা একটু দেখি। দেখো এটা ছিল আমাদের লিম্ফোসাইট। দেখো লিম্ফোসাইটের টোটাল কোষের আয়তনের একটা বড় অংশই দেখো নিউক্লিয়াসটা আয়তন, ঠিক আছে না? এই জন্য খুব একটা বড় নিউক্লিয়াস থাকে। এখন হচ্ছে লিম্ফোসাইটের মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে লিম্ফোসাইটের কাজটা লাগবে। তো লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তো লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এখন অ্যান্টিবডি জিনিসটা কি? ধরো তোমার হইতেছে, আমি গত ক্লাসে আরবিসি পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে অ্যান্টিজেন, আরবিসির হইতেছে তোমার কোষ ঝিল্লিতে অ্যান্টিজেন থাকে যেটা দিয়ে আমি হচ্ছে ব্লাড গ্রুপিং করতে পারি। আচ্ছা, অ্যান্টিজেন শুধু যে আরবিসিতে থাকে এমন না, আমাদের দেহে বাইরের পরিবেশ থেকে অনেক অ্যান্টিজেন ঢুকে আসতে পারে। আসলে অ্যান্টিজেন বলতে আমাদের দেহের নিজস্ব পদার্থ না, এমন সকল পদার্থকেই আমাদের দেহেও অ্যান্টিজেন হিসাবে গণ্য করে। তো যেসব পদার্থ আমাদের দেহের নিজস্ব না, যেগুলো দেহের মধ্যে ঢুকে পড়েছে সামহাও, তো সেইগুলো হচ্ছে অ্যান্টিজেন। ওই অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করার জন্য পরবর্তীতে আমাদের দেহে এই লিম্ফোসাইট কিছু পদার্থ ক্ষরণ করে, যেগুলো বলতেছে অ্যান্টিবডি। আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া যখন আমাদের ব্লাডে প্রবেশ করে তখনও হইতেছে লিম্ফোসাইট এগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং এগুলোকে ধ্বংস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের লিম্ফোসাইটের কাজ আমরা পাইলাম অ্যান্টিবডি তৈরি করা, ঠিক আছে। তো এখন হইতেছে আমাদের মোটামুটি শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা প্রায় শেষ বলা চলে। এখন তোমাদের এখান থেকে তাহলে আমি আর একটু যদি রিক্যাপিচুলেট করি, তাহলে আমাদের শ্বেত রক্তকণিকার আকৃতি পড়াইছি আজকে, এবং এটা যে নিউক্লিয়াস যুক্ত এবং আরবিসিতে যেহেতু নিউক্লিয়াস থাকে না এটা বলছি। আচ্ছা, এর সংখ্যাটা বলছি, সংখ্যাটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট তথ্য। প্রকারভেদগুলোও খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এবং প্রত্যেকটা প্রকারভেদ কোন শ্বেত রক্তকণিকা কেমন দেখতে এটা ছবি দেখাইছি, এবং প্রত্যেকেরই আলাদা আলাদা আলোচনা করছি, এবং প্রত্যেকের কাজ যেটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তথ্য সেটা এটা মনে রাখবা। আচ্ছা, আর এই শ্বেত রক্তকণিকাগুলোর নামকরণ বোঝার জন্য আমি এক্সট্রা কিছু তথ্য দিয়েছি এখানে লিশম্যান রঞ্জকের ব্যাপারে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা। দেখাবে অন্য কোনো ক্লাসে।